স্বাগত একাত্তরের খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। 2 দিন বিশ্রামের পর মাঠের অনুশীলন শুরু চেন্নাই সুপার কিংসের। বাংলার মুস্তাফিজ নেটে বোলিং করেছেন কয়েক দফায়। পরবর্তী ম্যাচে সেরা একাদশে থাকবেন কাটার মাস্টার, সেটা চেন্নাইয়ের। 3 ঘন্টার অনুশীলন দেখলেই বোঝা যায়। রোববার ধোনির চেন্নাইয়ের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। ভারতের চেন্নাই থেকে অর্ণব বাপির পাঠানো রিপোর্ট। তৃষ্ণার জল কি কথা বলে যায় নীরবে। শুকিয়ে যাওয়া গলার মতোই কাটার মাস্টার মোস্তাফিজের মনেও যে ভীষণ তৃষ্ণা। দুদিনের বাগবদলে দিয়ে সুদিনে ফেরার প্রত্যয়ে বিভোর তার 2 চোখ। তাই তো সব কথা পেছনে ফেলে পুরোদমে পরিশ্রম করে যাচ্ছেন ফিজ। চেন্নাই বোলিং ইউনিটের এবারের অন্যতম ভরসা তিনি। চেন্নাই তাকে কম দামে দলে ফেরালেও তিনি এখনো পর্যন্ত আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটারদের চেয়ে দুর্দান্ত খেলছেন। সেরা উইকেট শিকারীর তালিকায় 10-এর মধ্যে এখনো আছেন ফিজ। সময় রেখে উল্টো গেলে পথিককেও দিকভ্রান্ত হতে হয়। মোস্তাফিজও হয়তো তেমন উল্টো স্রোতের হাঁটার ক্ষণ চলছে। তবে বুকের ভেতর আগুন জেলে তিনি সুদিন আনার চেষ্টাও করে যাচ্ছেন হরদম। ক্লান্ত হয়ে পড়ছেন, তবে হাল ছাড়ছেন না। উঠে দাঁড়াচ্ছেন। ডিজে ব্রাভোর সাথেও বেশ চালিয়েছেন আলাপ। ছিলেন আরো কয়েকজন। অনেকেরই দূর থেকে দেখে খটকা লাগতে পারে। মোস্তাফিজ তাদের কাছ থেকে শিখছেন নাকি ওদেরই শেখাচ্ছে বলের ঘূর্ণিপাক তোলার মূল মন্ত্র। তবে শুরু থেকে বল হাতে সরব ছিলেন ফিজ। তাই আগের ম্যাচের খরচে বোলিংয়ে তাকে দল থেকে ছেটে ফেলবেন মাস্টারমাইন্ড মহেন্দ্র সিং ধোনি, সেই শঙ্কা হয়তো নেই। তবে ক্রিকেটকে জীবনের আরাধ্য করা ফিজ মরিয়া। সামনের ম্যাচে তিনি কাটার কিংবা স্লোয়ারে বোকা বানাতে চান প্রতিপক্ষের ব্যাটারদের। 12 উইকেট ঝুলিতে নেয়া এই বাংলাদেশি বোলার এবার থাকতে চান সেরা হওয়ার দৌড়ে। কারণ এবার যে তিনি পেয়ে গেছেন তার স্বপ্নের দল। 8 বছরের সাধনার পর ধোনির নজর কাটতে পেরেছেন তিনি। আর যাকে মেন্টর মানেন তার মুখ রক্ষার জন্য ঘুরে দাঁড়ানো ছাড়া তো ফিজের কোনো বিকল্প নেই। 8 ম্যাচে 4 জয় 4 হার, 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 5-এ চেন্নাই সুপার কিংস। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে হলে অন্তত আরো 4টা ম্যাচ জিততেই হবে। সেই শক্তি, সেই সামর্থ্য কিন্তু আছে চেন্নাই সুপার কিংসের। 2 দিন বিশ্রামের পর চেন্নাই সুপার কিংসের অনুশীলনে উপস্থিত ছিলেন না মহেন্দ্র সিং ধোনি। অর্ণব বাপি, একাত্তর, চেন্নাই, ভারত। জীবনের শেষ আইপিএল মৌসুমে সুপার ফর্মে আছেন। পারফরম্যান্স আর ফিটনেস দেখে বোঝার উপায় নেই বয়স 42 ছাড়িয়েছে। যদি ফর্ম আর শারীরিক সামর্থ্য ঠিক জায়গায় থাকে তাহলে কেন তাকে বিবেচনায় নেওয়া হবে না বিশ্বকাপে? সাবেক ক্রিকেটাররা এমএসডিকে ফিরিয়ে আনার পক্ষে। বিস্তারিত মাহদি হাসানের রিপোর্টে। আমি তো কবি কয়েক মুহূর্ত, আমার কবিতা থাকবে কয়েক মুহূর্ত। ধোনির সবচেয়ে প্রিয় গানের বাংলা তর্জমা অনুযায়ী সময় যত যায় তত দাম কমার নিয়ম অন্য সবকিছুর মতো ক্রিকেটারেরও। তবে কেউ কেউ থাকে ব্যতিক্রম। তেমনই একজন মহেন্দ্র সিং ধোনি। সেই পুরনো দিনের মতো বেশভূষা, ব্যাট হাতে পারফরমেন্স ও ক্যারিয়ারের পিক টাইমকে মনে করিয়ে দিচ্ছেন বারে বারে। বয়স 42, কে বলবে তাকে? যদি আইপিএলে চলমান পারফরমেন্স চালু রাখতে পারেন তাহলে এবছরের টি-20 বিশ্বকাপে কেন তাকে বিবেচনায় নেওয়া যাবে না? কোনো অন্ধ ধোনি ভক্তের আবদার নয়। ধোনিকে ফিরিয়ে আনার আওয়াজ তুলছেন পেশাদার ক্রিকেটার। ESPN ক্রিক-ইনফোর শোতে এ ব্যাপারে কথা বলেছেন ইরফান পাঠান আর ভারুন অ্যারন। পাঠানের বক্তব্য, ধোনি যদি বলে ও টি-20 বিশ্বকাপে খেলবে, কেউ মনে হয় না এতে আপত্তি করবে কিংবা এই সুযোগটা মিস করতে চাইবে। কারো সমস্যা হবে বলে মনে হয় না। ও কিন্তু দুর্দান্ত ব্যাটিংও করছে। অন্যদিকে ইন্ডিয়ান টিমের সাবেক আরেক পেসার ভারুন অ্যারনেরও একই ভাবনা। বলছেন এমএসডির এন্ট্রিটা হতেই পারে ওয়াইল্ড কার্ড এন্ট্রি। ফিনিশিংয়ে এখনও সেই ম্যাজিক্যাল টাচটা আছে, সেটা এবারের আইপিএলে প্রায়ই দেখাচ্ছেন মাহি। বাংলাদেশ বা পাকিস্তান হলে ওরকম ক্রেজ আর পারফরমেন্স থাকলে হয়তো অনায়াসে ঢুকে পড়তেন টিমে। তবে ভারতীয় টিমে প্রতিযোগিতা, দল বানানোর নীতিমালা সম্পূর্ণ আলাদা। এত ক্রিকেটারের ভিড়ে জায়গা পাওয়া সহজ নয়। তবে যদি ফিনিশিংয়ে নিজের ম্যাজিক চালু রাখতে পারেন, সিএসকে টিমকে নিয়ে যেতে পারেন ট্রফির মঞ্চে, তাহলে অসম্ভব নয় কিছুই। 42 বছর বয়সে ভারতীয় টিমে ফেরা, বিশ্বকাপ টিমে ঢুকে পড়া, এটা যদি কেউ সম্ভব করতে পারেন সেটা হয়তো তিনিই পারবেন। অসম্ভবকে সম্ভব করাই মহেন্দ্র সিং ধোনির কাজ। মাহদি হাসান, একাত্তর। আন্তর্জাতিক শুটিং অঙ্গন বিবেচনায় এসএ গেমস তেমন বড় কোনো ইভেন্ট নয়। বাংলাদেশ শুটিং স্পট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপুই বলছেন সেটা। কিন্তু সেখানেও ব্যর্থতার গল্পই লিখছে বাংলাদেশের শুটাররা, কারণ এক ভারতকে টপকাতে পারছে না।
দক্ষিণ এশিয়ার লড়াই ছাপিয়ে শুটাররা চোখ রাখছে আসন্ন প্যারিস অলিম্পিক্সে। ফেডারেশনের পরিকল্পনা তার আগে জার্মানিতে অন্তত 2 সপ্তাহের ট্রেনিং। খালিদ জামিলের রিপোর্ট। চেহারায় তারুণ্যের দীপ্তি, চোখে স্বপ্নের বুনন, অর্জনে গর্জনে বাড়ির উঠোন থেকে বিশ্বজয়ের ইচ্ছা। দেশের নানা প্রান্ত থেকে 26টি রাইফেলার শুটিং ক্লাবের 131 জন তরুণ জড়ো হয়েছেন ঢাকায়। অংশ নিচ্ছেন ষষ্ঠ হামিদুর রহমান জাতীয় ইয়ুথ শুটিং চ্যাম্পিয়নশিপে। শুটিংকে এগিয়ে নিতে ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু রীতিমতো ওয়ান ম্যান আর্মি। নিজের বাবার নামে তার উদ্যোগেই তরুণদের নিয়ে হচ্ছে এই মহাযজ্ঞ। এবারের উদ্বোধনে ফেডারেশন মহাসচিব ইন্তেখাবুল হামিদের বড় ভাই, বর্তমান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই স্পোর্টকে এগিয়ে নেয়ার পথে বাধাগুলো দূর করতে সরকারের উচ্চ পর্যায়ে থাকা প্রধান অতিথির কাছেও সহায়তা চেয়েছেন শুটিং কর্তা। ফুটবল আনলে তো ট্যাক্স দিতে হয় না, ক্রিকেট ব্যাট আনলে তো ট্যাক্স দিতে হয় না, তাহলে এই যে শুটিংয়ের জন্য যে এয়ার পিস্তল আনতে হবে তার জন্য কেন ট্যাক্স লাগবে? আমার বিষয়টা হলো এইখানে। সুতরাং তাদের তো এটা তো স্পেশালাইজ পিস্তল, এটা তো আর অন্য ধরনের পিস্তল না। শুটিং দেশের অন্যতম সম্ভাবনাময় ডিসিপ্লিন, কিন্তু সম্প্রতি সেখানেও সাফল্যে পড়েছে ভাটা। যে এসএ গেমসে বাংলার শুটারদের ওপরে থাকে বড় প্রত্যাশা, 2019 সালে সেই কাঠমান্ডু আসরেও স্বর্ণ ছাড়াই ফিরেছে লাল সবুজ বাহিনী। আর অলিম্পিক কিংবা কমনওয়েলথ গেমসে তো পদক জয়ের দৌড়ে আরও পেছনে বাংলাদেশ। এসএ গেমসে আসলে মানটা ধরাই উচিত না, কারণ এসএ গেমস ছোট্ট একটা গেমস। তো এসএ গেমসে ছোট একটা গেমস, কিন্তু এখানে হয়েছে কি ইন্ডিয়া যদি যে গেমসে আসছে আপনি দেখবেন কেউ না কোনো দেশ কোনো মেডেল পায়নি। যেখানে আমরা বাংলাদেশে যাই গোল্ড পেয়েছি, যা পেয়েছি, ওখানে ইন্ডিয়া ছিল না। ইন্ডিয়া প্রতি বছর গভর্নমেন্ট নিজে 150 কোটি রুপিস দেয়, শুটিংকে বরাদ্দ দেয়। ওই জায়গায় আমাকে দেয় 15 লাখ টাকা। তো ওদের ট্রেনিং লেভেল কি হবে আর আমাদের ট্রেনিং লেভেল কি হবে? শুটিং ব্যয়বহুল ডিসিপ্লিন, তারপরেও তরুণদের আগ্রহী করতে স্পন্সরের জোগাড় করে চলছে আয়োজন, কিন্তু তাতে কাজের কাজ হচ্ছে কতটা? সাধারণত আমরা দেখি যে এই ধরনের টুর্নামেন্ট থেকে নতুন প্লেয়াররা উঠে আসে এবং বাংলাদেশকে গর্বিত করে। সেরকম কিন্তু যারা তারকা শুটিংয়ের, ঘুরে ফিরে বেশ মাত্র কয়েকটা নামই আমরা দেখি, এর বাইরে তো সেরকম নাম দেখি না। সেভাবে কি আসলে শুটার তৈরি হচ্ছে কিনা? আচ্ছা, তৈরি হচ্ছে। আসলে হচ্ছে কি, শুটিংটা জনপ্রিয় না। এই যে আপনারা যেমন এসেছেন, আপনারা বললাম ডেলি আসবেন না, অনুষ্ঠান হলে আসবেন। এই জনপ্রিয়তা না এবং দর্শক ভিত্তিক গেমস না। আমাদের বললাম প্রচুর অ্যাথলিট চলে আসছে। যেমন আপনারা জানেন যে সামনে অলিম্পিকে কারা যাচ্ছে, আপনারা কেউ জানেন না, নামই জানেন না। মেডেল পাওয়ার পর জানবেন, এর আগে বললাম জানেন না, কিন্তু তারা বলে অলরেডি মেডেল পেয়ে এসেছে। খালিদ জামিল, একাত্তর। জানবেন যে ওই কোন মন্ত্রে মোহামেডান লিগে একমাত্র অপরাজিত দল? বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী, শেখ জামাল, ধানমন্ডি বিগ বাজেটের দল গড়েও যা করে দেখাতে পারেনি সেটি করে দেখিয়েছে সাদা কালোরা। ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, সাবেক ফুটবলারদের নিয়ে গড়া কোচিং ইউনিট আর দেশিরাই ঐতিহ্যবাহীদের শক্তি। বিস্তারিত মেহেদী নাইমের রিপোর্টে। 1902 সালে যাত্রা শুরু করার পর রিয়াল মাদ্রিদ ক্লাব ফুটবলে বিশ্বে ডন। 1936 সালে প্রতিষ্ঠিত হবার পর বাংলাদেশেও এমন ভীষণ জনপ্রিয় ছিল একটি ক্লাব, নাম তার মোহামেডান। ঢাকা লিগে 19 বার চ্যাম্পিয়ন ক্লাবটার লিগাসি অন্য যে কোনো ক্লাব থেকে কম নয়, এক রত্তি। 1986, 87, 88 এই 3 বছর মোহামেডান অপরাজিত লিগ চ্যাম্পিয়ন হয়। দীর্ঘদিন পর 2024 সালে এসে পেশাদার ফুটবল যুগে প্রথমবারের মতো বিপিএলের সাদা কালোরা এখন পর্যন্ত অপরাজিত দল। শিরোপার দৌড়ে তারা টানা 4 বারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকেও 1-0 গোলে হারিয়েছে। গেল মৌসুমে চির প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীকে হারিয়ে 14 বছর পর জিতেছে ফেডারেশন কাপের শিরোপা। রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ যেমন পেছন থেকে করেন মাস্টার প্ল্যান, তেমনি মোহামেডানের পুনর্জন্মের গল্পে বিশাল অবদান রেখেছেন ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর ও কোচিং স্টাফরা। বিগ বাজেটের দল না গড়েও কিভাবে এলো এমন সাফল্য? আমরা 20 জন বা 18 জন ডাইরেক্টর আসছি, হয়তো আমাদের মধ্যে কেউ একজন লাকি, তাই অথবা যথাসময়ে মদতদার আসতেছে যে জিনিসগুলি দরকার, অথবা এনকারেজমেন্ট আসতেছে, অথবা যে লোকটি দায়িত্বে আছে সেই লোকটি কতটা আগ্রহী, কতটা খেলাটা বুঝে কখন কি করতে হবে, এই জিনিসগুলি রাইট টাইমে করতে হয়। ছেলেদের স্পিরিট যাতে নষ্ট না হয় সেই জন্য যখন যা দরকার সেটা আমি জানি, আমি করি। আমি আমার হিসাবের মধ্যে হাজারতম ব্যস্ত থাকলেও আমি বুঝি
যে কখন গিয়ে মাঠে বা ক্লাব চত্বরে গিয়ে ওদের সাথে কথা বলতে হবে, ওদেরকে ইন্সপায়ার করতে হবে, বেতন দিতে হবে অথবা না দিতে পারলে কমিটমেন্ট দিয়ে আসা, এবং তারা জানে আমার কমিটমেন্ট ভঙ্গ হয় না, আর এই পর্যন্ত হয় নাই, সামনে আল্লাহ জানে কেমন ভঙ্গ রাখতে পারি কিনা। সো এগুলি সব কিন্তু একসাথে কাজ করে। মোহামেডান কিভাবে পুরো লিগে এখন পর্যন্ত অপরাজিত থাকলো, যেটা পারেনি আবাহনী, শেখ জামাল, শেখ রাসেল, এমনকি বসুন্ধরা কিংসের মতো জায়ান্টও। এর পেছনে রয়েছে আলফাজ, নকিব, কানুনদের মতো সাবেক ফুটবলারদের নিয়ে গড়া কোচিং ইউনিট। বিদেশি নয়, দেশিতেই মোহামেডানের আস্থা। মোহামেডানের অ্যাসেট হয়েছে মোহামেডানের এক্স প্লেয়ার্স, এই যে টেকনিক্যাল টিম, এই যে এরা আমাদের ম্যানেজার, আমাদের কোচ, আমাদের টেকনিক্যাল টিম 5-7 জন 10 জন আছে, এরা নিজের খাইয়া মডার্নের গায় কেমন, এটা অন্য ক্লাবে নাই, আমাদের ক্লাবে একমাত্র আছে। তো এরা মাঝে মধ্যেই আমাকে পার্সোনালি পাঠায়, আলমগীর ভাই এইটা করলো কেমন, এটা খেললো কেমন। লিগ শেষ হতে মোহামেডানের এখনো বাকি 6 ম্যাচ। লিগ টেবিলে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে 5 পয়েন্ট পিছিয়ে আছে পয়েন্ট তালিকার 2-এ। বসুন্ধরা পয়েন্ট খোয়ালে এখনো টিকে আছে ঐতিহ্যবাহী মোহামেডানের চ্যাম্পিয়ন হবার চান্স। মেহেদী নাইম, 71। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে মেসিকে ঘিরে জমে উঠেছে টিকিট বাণিজ্য। অখ্যাত ক্লাবগুলো মেসির জন্য বাড়িয়ে দিয়েছে টিকিটের মূল্য। এবার ফক্স বোরোর নিচের সারির দল নিউ ইংল্যান্ড রেভলিউশন এক টিকিটের জন্য চাইছে 4,62,000 টাকা। আর এই টিকিট পেতে ভক্তরাও হয়ে পড়েছে মরিয়া। তবে টিকিট কাটলেই কি মেসির দর্শন মিলবে? ম্যাচ টার্ফে হওয়ায় মেসির খেলা নিয়েও আছে শঙ্কা। পার্থবণিকের রিপোর্ট। মেসি ছুটছেন, মেসি পড়ছেন, উঠে দাঁড়িয়ে গোল করে আবার আকাশে উঠছেন। লিওনেল মেসি 2016 কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে এভাবেই কাঁদিয়েছিলেন ভেনেজুয়েলাকে। এরপর জিলেটের সবুজ টার্ফে হয়েছে অনেক খেলা, কিন্তু মেসির নাম, কীর্তি গ্যালারি জুড়ে আকাশে নীলের উন্মাদনাকে ছাপাতে পারেনি কেউ। অবশেষে লিও ফিরতে চলেছেন সেই ঠিকানায় যেখানে হাজারো ভক্ত 8 বছর ধরে তারই অপেক্ষায়। মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে মেসির ইন্টার মায়ামি। ম্যাচের আগেই মেসিকে ঘিরে ফক্সবোরো শহরের অলিগলিতে শুরু হয়েছে পাগলামি। মেসি ক্রেজের প্রথম নমুনাটাই ম্যাচ টিকেটে। ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম 23,000 টাকা, আর সর্বোচ্চটা ছুঁয়েছে 4,62,000-এ। এরই মধ্যে শহর জুড়ে বেড়েছে মেসির নামাঙ্কিত জার্সি, প্ল্যাকার্ডের ছবি। আর এটাকে ক্যাশ করেই জিলেট স্টেডিয়ামে রেকর্ড দর্শকের আশা করছেন আয়োজকরা। নামের বিচারে রেভলিউশন ছোট দল হলেও ওদের ম্যাচে রেকর্ড দর্শক হয়েছিল সেই 2002-এ MLS কাপ ফাইনালে, প্রায় 61,000। তবে 2007-এ জিলেট স্টেডিয়াম গড়ে নতুন রেকর্ড। ব্রাজিল মেক্সিকো ম্যাচে দর্শকের উপস্থিতি ছিল 67,500। বর্তমানে স্টেডিয়ামের আসন সংখ্যা কমানো হলেও হাউসফুল ম্যাচের আশা করছে নিউ ইংল্যান্ড রেভলিউশন। তবে এসবের ভিড়ে $1 মিলিয়ন প্রশ্ন হলো, মেসি কি এই ম্যাচে খেলবেন? মেজর লিগ সকারে যে 6টা দল টার্ফে খেলে তার একটা এই রেভলিউশন। তবে তারকা ফুটবলারদের বরাবরই টার্ফে খেলার ব্যাপারে থাকে অনীহা। এর আগে ডেভিড বেকহাম, জলাতান ইব্রাহিমোভিচ, থিয়েরে অরি জিলেটের টার্ফে খেলতে চাননি, কারণ একটাই, এখানে থাকে ইনজুরির শঙ্কা। তাহলে কি মেসিও এই কাতারে নাম লেখাচ্ছেন? আসার কথা না। টার্ফ নিয়ে মেসির মাথা ব্যথা নাই, 2023-এ সাফ জানিয়েও দিয়েছিলেন বেড়ে ওঠার বড় একটা পর্বই যে এই আর্টিফিশিয়াল টার্ফে। তো সব ঠিক থাকলে রবিবার ভোর 5:30টায় পয়েন্ট টেবিলে নিচে থাকা রেভলিউশনের বিপক্ষে টেবিলের শীর্ষে থাকা ইন্টার মায়ামি ম্যাচে মেসি খেলছেন। তবে ফুল টাইম নাকি শর্ট টাইমের জন্য সেটা এখনো ধোঁয়াশায় ঘেরা। পার্থবণিক, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।